হ্যালো স্টুডেন্ট, অ্যাপেক্সের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, আজকে রিজনিং এর একটা নতুন অধ্যায় নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। সেটা হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো এই সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে প্রচুর প্রশ্ন তোমাদের যে কোনো পরীক্ষায় আসে রিজনিং এ। এটা অনেকের কাছে সোজা লাগে, অনেকের কাছে একটু শক্ত লাগে, কেননা সিটিং অ্যারেঞ্জমেন্টের বেসিক অ্যাডভান্স পার্টও তো আছে। তো সুতরাং আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টটা কতটা সহজভাবে শিখতে পারি সেটা আমরা দেখব, যাতে সিটিং অ্যারেঞ্জমেন্টের আর কোনো প্রশ্নের মানে সমাধান করতে আমাদের যেন কোনো আর প্রবলেম না হয়। তো দেখো, সিটিং অ্যারেঞ্জমেন্টে বেসিক্যালি কি সেটা আগে তোমাকে বুঝতে হবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে, ধরো তোমাকে একটা হ্যাপাজার্ড স্টেটমেন্ট দিয়ে দেবে, ঠিক আছে? তো সেই স্টেটমেন্টগুলো পড়ে পড়ে তোমাকে একটা নির্দিষ্ট সিটে অ্যারেঞ্জ করতে হবে। এটাই বেসিক্যালি সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে তোমার একটা হয়তো রোয়ের বলতে পারে। কিছু জিনিসগুলো আগে দেখে নাও। দেখো, ধরো একটা রো আছে, এই রোয়ে বললো 5 জন ছাত্র একটি সারিতে বসে আছে। 5 জন সারিতে বসে আছে। এবার তোমাকে বললো এ হয়তো বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে, বি ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, তারপরে এ আর বি এর মাঝখানে একজন আছে, একজন শেষে আছে। এইভাবে হ্যাপাজার্ড স্টেটমেন্ট তোমার সামনে তুলে ধরা হবে। তো তোমাকে কি করতে হবে, সেই স্টেটমেন্টগুলো পড়ে পড়ে তোমাকে একটা নির্দিষ্ট সিটে সঠিকভাবে অ্যারেঞ্জ করতে হবে এবং যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। তো সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে দেখো, একটা রোয়ের ক্ষেত্রে হয়, একটা রোয়ের ক্ষেত্রে হয়, আর একটা কি হয় না, আর একটা সার্কেলের ক্ষেত্রে হয়। ধরো তোমাকে বললো যে একটা সার্কেলে 4জন বসে আছে, 4জনই হয়তো সেন্টারের দিকে মুখ করে আছে, 4জনই সেন্টারের দিকে মুখ করে আছে, ঠিক আছে? এবার সেখান থেকে কিছু স্টেটমেন্ট দিল। আর একটাও সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়, সেটা হচ্ছে ডবল রো। ধরো দুটো রো দিয়ে দিল, ঠিক আছে? দুটো রো দিল, দুটো রোয়ে বললো হয়তো 3জন সাউথে মুখ করে আছে আর 3জন নর্থে মুখ করে আছে। এবার কিছু স্টেটমেন্ট দিয়ে দিল, সেই স্টেটমেন্টগুলোকে তোমাকে বসাতে হবে। তো একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে, ধরো তোমাকে বললো যে নর্থে মুখ করে আছে, না? নর্থে, তাহলে প্রত্যেকে নর্থে মুখ করে আছে। এই নর্থে মুখ করে থাকলে কি হয় না, এদের রাইট রাইট সাইডটা, মানে আমার রাইট সাইড আর এদের রাইট সাইড সেম হয়। এইটা রাইট সাইড আর এটা রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, ঠিক আছে? প্রত্যেকের এটা রাইট, এটা লেফট, এটা রাইট, এটা লেফট, এটা রাইট, এটা লেফট, এটা রাইট, এটা লেফট। কিন্তু কেউ যদি সাউথে মুখ করে থাকে, সাউথে ধরো মুখ করে আছে, তো সাউথে মুখ করে থাকলে কি হয় না, সাউথে মুখ করে থাকলে এদের রাইটটা লেফটটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আমার যেটা রাইট, ধরো আমার যেটা রাইট সেটা তার লেফট হয়, তাহলে আমার রাইট এইটা, তাহলে এইদিকে তার এইটা কি হবে, লেফট, আর এইটা হবে রাইট। দেখো, এইদিকে যদি মুখ করে থাকে তাহলে তার ডান হাত এইটা, বাম হাত এইটা, প্রত্যেকেরই দেয় রাইট এইটা, লেফট এইটা। আর সেন্টারের সার্কেলের ক্ষেত্রে কি হয়, সার্কেলের ক্ষেত্রে ধরো প্রত্যেকে সেন্টারের দিকে মুখ করে আছে, তাহলে কি হচ্ছে না, প্রত্যেকে যদি সেন্টারের দিকে মুখ করে থাকে তাহলে প্রত্যেকের অ্যান্টি ক্লকটা হয়ে যাবে রাইট। দেখো ভালো করে, এর এইটা রাইট, এর এইটা রাইট, এর এইটা রাইট, এর এইটা রাইট, আর ক্লক ওয়াইজটা হয়ে যাবে লেফট। দেখো, এই যদি এদিকে মুখ করে থাকে ব্যক্তিটা, তাহলে এর লেফট কোনটা হচ্ছে এইটা, এইটা লেফট। এই যদি এদিকে মুখ করে থাকে, এর লেফট কোনটা হচ্ছে এইটা লেফট। তাহলে কি, যেমন ক্লকের কাঁটা ঘোরে, সেই ক্লক ওয়াইজটা হয়ে যায় লেফট আর অ্যান্টি ক্লক হয়ে যায় রাইট। এবার আরো একটা প্রশ্ন আসে, ধরো তোমাকে বললো একটা সার্কেল আছে, সেই সার্কেলে 4জন বসে আছে, সেই 4জন বাইরের দিকে মুখ করে বসে আছে। তাহলে সেই 4জন যদি বাইরের দিকে মুখ করে থাকে, তখন আবার এদের লেফট রাইটটা চেঞ্জ হয়ে যায়। সেটা কিভাবে হয় না, এ যদি ধরো বাইরের দিকে মুখ করে থাকে তখন এর রাইট হয়ে যায়, এদিকটা লেফট হয়ে যায়। এ যদি এদিকে তোমার ধরো এটা সেম তোমার বাইরের দিকে মুখ করে আছে, তখন এর রাইট কোনটা হয়ে যায়, এটা রাইট, এটা লেফট। এও বাইরের দিকে মুখ করে আছে, তখন এদিকটা রাইট, এদিকটা লেফট। এও বাইরের দিকে মুখ করে আছে, তাহলে কোনটা, এই দিকটা রাইট, এদিকটা লেফট হয়ে যায়। তো এই সার্কেলের ক্ষেত্রে কোন দিকে মুখ করে বসে আছে সেটা তোমাকে ঠিক করে বিচার করতে হবে। তো সিটিং অ্যারেঞ্জমেন্ট বলতে আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা স্টেটমেন্ট দিয়ে দেবে, হ্যাপাজার্ড স্টেটমেন্ট। সেই হ্যাপাজার্ড স্টেটমেন্টটাকে তোমাকে লজিক্যালি সাজিয়ে একটা নির্দিষ্ট সিটে অ্যারেঞ্জ করতে হবে এবং যে প্রশ্নের উত্তর চাইবে সেটা তোমাকে দিতে হবে।
তো সিটিং অ্যারেঞ্জমেন্টের ফার্স্ট যে ক্লাসটা আমি নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে, এটা দেখো বেসিক পার্ট। বেসিক পার্ট মানে এখানে কিছু ছোট ছোট কোশ্চেন তোমাদের ধরা হবে, একদম বেসিক কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরবো, সেগুলো সলভ করব। এরপর আছে অ্যাডভান্স পার্ট। অ্যাডভান্স পার্টে কি হয় না, অ্যাডভান্স পার্টে সিটিং অ্যারেঞ্জমেন্ট স্টেটমেন্টগুলো আরো বেশি থাকে, একটা পাজলের আকারে বড় করে দেওয়া থাকে, তো সেটাকে আমাদের সলভ করতে হয়। তো আমি আস্তে আস্তে তোমার বেসিক পার্ট, অ্যাডভান্স পার্ট সবই তোমাদের সামনে তুলে ধরবো। ক্লাসটা পুরোটা দেখবে, আশা করি তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, এবং যাই প্রশ্ন আসুক না কেন তোমরা ইজিলি সলভ করতে পারবে। তো এবার চলো কোশ্চেনে আসা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, দেখো 5 people are sitting in a row facing you। আচ্ছা, এই যে ফেসিং ইউ বললে সবসময় নর্থে রাখবে, প্রত্যেকে নর্থে মুখ করে আছে। জন আছে? 5 জন। ঠিক আছে, 5 জন ব্যক্তি আছে, 5 পিপল ফেসিং ইউ, সবাই তোমার দিকে মুখ করে আছে, মানে সবাই নর্থে মুখটাই ধরে নেবো আমরা। ওয়াই ইজ অ্যাট দ্য লেফট অফ এক্স। কি বলছে দেখো, ওয়াই হচ্ছে এক্স এর বাম দিকে। আচ্ছা, এই ক্ষেত্রে আর একটা কথা বলে দিই, রাইট আর লেফট, ঠিক আছে, এটা তো তোমাদের বলেই দিয়েছি, রাইট আর লেফট। যদি নর্থে বসে থাকে তাহলে এদের রাইট কোনটা হবে, প্রত্যেকের রাইট হবে এই দিকটা, আর লেফট হবে এই দিকটা, মানে এই দিকটা প্রত্যেকের রাইট হয়ে যাচ্ছে, এই দিকটা লেফট হয়ে যাচ্ছে। তো দেখো কি বলেছে, এক্স হচ্ছে, ওয়াই হচ্ছে এক্স এর বাঁ দিকে, মানে ওয়াই কে এক্স এর বাম দিকে বসাতে হবে, এক্স ওয়াই যেন এক্স এর বামে থাকে। তাহলে এখানে আমি কোথায় বসাবো, এখানে ওয়াই এখানে এক্স, বা এখানে ওয়াই এখানে এক্স, বা এখানে ওয়াই এখানে এক্স, বা এখানে ওয়াই এখানে এক্স বসানো যায়। তো আমি এখন বসাচ্ছি না, আমি আরো স্টেটমেন্টটা পড়ি। কি বলছে দেখো, ডাব্লু ইজ সিটিং অ্যাট দ্য রাইট অফ জেড। আচ্ছা, ডাব্লু আবার কি বলেছে না, জেড এর ডান দিকে, ওয়াই এক্স এর বাঁ দিকে, ডাব্লু জেড এর ডান দিকে। ঠিক আছে, এই যে স্টেটমেন্ট গুলো দিচ্ছে দেখো, হ্যাপাজার স্টেটমেন্ট। ভি সিটিং অ্যাট দ্য রাইট অফ এক্স। আচ্ছা, ভি হচ্ছে এক্স এর ডান দিকে, তাহলে ভি হচ্ছে এক্স এর ডান দিকে, এই স্টেটমেন্টটা আমরা পেলাম। অ্যান্ড ডাব্লু ইজ সিটিং অ্যাট দ্য লেফট অফ ওয়াই, আর ডাব্লু হচ্ছে আবার ওয়াই এর বাম দিকে। ইফ জেড ইজ সিটিং অ্যাট ওয়ান এন্ড, হু ইজ দ্য মিডিল। দেখো এইখানে একটা ডেফিনেট আমি জিনিস পেলাম, কোনটা না, জেড বসেছে, কি বলেছে দেখো, জেড সিটিং অ্যাট ওয়ান এন্ড, জেড বসেছে একটা যে কোনো শেষে, অর্থাৎ জেড তোমার এখানে বসতে পারে, যে কোনো একটা শেষে, ওয়ান এন্ড যে কোনো একটা শেষে বলেছে, তাই না, এই শেষেও বসতে পারে, এই শেষেও বসতে পারে। এবার কোন দিকে বসবে সেটা বোঝার জন্য তোমাকে পরের স্টেটমেন্ট গুলো পড়তে হবে। দেখো এখানে একটা কথা বলা আছে যে ডাব্লু হচ্ছে জেড এর ডান দিকে, এইখানে একটা স্টেটমেন্ট পেয়েছিলাম, দেখো ডাব্লু ইজ সিটিং অ্যাট দ্য লেফট অফ ওয়াই, আর একটা এখানে বলেছে ডাব্লু, দেখো ডাব্লু ইজ সিটিং অ্যাট দ্য রাইট অফ জেড, অর্থাৎ ডাব্লু জেড এর ডান দিকে। এবার দেখো জেড কে আমরা যদি এইখানে বসাই, তাহলে এর ডান দিকে আর কেউ নেই, তাহলে ডেফিনেট জেড কে আমাকে এখানে বসাতে হচ্ছে। তাহলে জেড কে যদি আমি এখানে বসাই, এরপর আমাকে কি বলেছে, ডাব্লু হচ্ছে জেড এর ডান দিকে। তাহলে দেখো এবার আমি পরপর পেয়ে যাচ্ছি, ডাব্লু যদি জেড এর ডান দিকে হয়, ওয়াই আছে জেড এর ডাব্লুর ডান দিকে, তাহলে ওয়াই কে আমাকে এখানে বসাতে হবে। তারপর লিখে রেখেছি দেখো, এক্স হচ্ছে ওয়াই এর ডান দিকে, তাহলে এক্স কে আমাকে এখানে বসাতে হচ্ছে, আর ভি হচ্ছে এক্স এর ডান দিকে, তাহলে ভি কে আমাকে এখানে বসাতে হচ্ছে। তাহলে এই যে স্টেটমেন্ট গুলো থেকে দেখো আমি একটা কিন্তু অ্যারেঞ্জ করে ফেললাম সিটে। ঠিক আছে, এবার তোমাকে প্রশ্ন করেছে হু ইজ ইন দ্য মিডিল, অর্থাৎ মাঝখানে কে আছে। তাহলে তোমরা বলো মাঝখানে কে আছে, দেখো মিডিলে কে আছে না, মিডিলে আছে ওয়াই, তাহলে অপশন সি হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। বোঝা গেল? তো এইভাবে স্টেটমেন্ট গুলো আমাদের পড়তে হবে, এবং স্টেটমেন্ট গুলো পড়ে তোমাদের উত্তরটা করতে হবে। চলো নেক্সট দেখো, তোমরা এটা করো, ভিডিওটা পজ করে তোমরা করার চেষ্টা করো, দিয়ে উত্তরটা দেখো আমার সাথে মিলছে কিনা। কি বলেছে দেখো, এ বি সি ডি অ্যান্ড ই আর 5 স্কুলস ফেসিং টুয়ার্ডস নর্থ। আচ্ছা, এখানে 5টা স্কুলের কথা বলা আছে, 5 জনই আমরা ধরে নিচ্ছি। এখানে আমরা এখানে কি করব না, ব্যক্তি ধরে নিই। দেখো তাহলে 5 জন কি, 5 জনই হচ্ছে নর্থে বসে আছে, প্রত্যেকেই নর্থের দিকে মুখ করে বসে আছে। বলছে এ ইজ ইন দ্য মিডিল অফ ই অ্যান্ড বি। কি বলেছে, এ হচ্ছে ই এবং বি এর মাঝখানে, মানে এখানে আমরা লিখে নিতে পারি
এটা তোমরা যখন পরীক্ষায় করবে এত লেখার দরকার নেই, তোমরা এখানে সাজিয়ে সাজিয়ে করে নিতে পারো। আমি জাস্ট বোঝানোর জন্য এখানে লিখে রাখছি। এখানে একটা স্টেটমেন্ট পেয়েছি, এ হচ্ছে ই আর বি এর মাঝখানে। এবার এইখানে একটা ব্যাপার আছে, এটাও তো হতে পারে, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। ই আর বি এর মাঝখানে বলেছে মানে বি এদিকেও থাকতে পারে এদিকেও থাকতে পারে, দুটোই তোমাকে কিন্তু মাথায় রেখে দিতে হবে। নেক্সট কি বলেছে দেখো, ইজ টু দ্য রাইট অফ ডি। ই হচ্ছে ডি এর ডান দিকে, তার মানে ই হবে সবসময় কি ডি এর ডান দিকে থাকবে। ইফ সি অ্যান্ড ডি আর অ্যাট টু এন্ড হুইচ স্কুল ইন অন দ্য লেফট সাইড অফ সি। এইখানে একটা স্টেটমেন্ট আমি পাচ্ছি, সি আর ডি বলেছে দুজন দুদিকে থাকবে, তাই না? তাহলে দেখো মানে এই সি আর ডি এরা শেষে থাকবে, তাহলে সি আর ডি এটাও করতে পারি, আবার এটাও আমি করতে পারি। দেখো ডি আর সি, এবার যে কোনো একটা তো রাইট হবে, একটা তো ভুল হবে, কেননা এখানে বলেছি সি এবং ডি দুজনে দুই সাইডে বসে আছে। তো এইখানে দেখো এই সরি, এই যে সিটাকে যদি আমি এখানে বসাই তাহলে তুমি এটা সলভ করতে পারবে না। তার কারণ হচ্ছে তোমাকে এখানে একটা প্রশ্ন করেছে, বলছে হু লেফট সাইড অফ সি হুইচ স্কুল ইন ইন অন দ্য লেফট সাইড অফ সি। সি এর বাম দিকে কে আছে, তাহলে সি কে যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে এর তো বাম দিকে আর কেউ নেই, তাহলে এর বাম দিকে কে বসবে, তার মানে তোমাকে ধরে নিতে হবে সি এখানে বসছে না, তার মানে এইটা এই 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 সলভটা করলে আমার হবে না। তাহলে এইটা ঠিক আছে, সি কে আমাকে এখানে বসাতে হবে, ডি কে এখানে বসালাম, ঠিক আছে। এবার তোমাকে বলেছে দেখো, এবার পর গুলো পড়ো। এইখানে দেখো আমি লিখে রেখেছি কি বলেছে, ডি এর ডান দিকে ই, বেশ, তাহলে ডি এখানে ডান দিকে আমি ই কে বসিয়ে দিলাম। এবার বলেছি ই এ বি, এটা আমি আগেই লিখে রেখেছিলাম, তাহলে এইটা হয়ে গেল আসল, ঠিক আছে। এই এই অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল সঠিক। এবার তোমাকে প্রশ্ন করেছে কি সি এর বাম দিকে কে আছে, তাহলে সি এর বাম দিকে কে আছে দেখে বলে দাও, সি এর বাম দিকে আছে বি, তাহলে অপশন ডি হয়ে গেল এখানে উত্তর, ঠিক আছে। তোমরা দেখো বোঝার চেষ্টা করবে, যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি আরো সিটিং অ্যারেঞ্জমেন্টের বেসিক কিছু কোশ্চেন তোমাদের করাবো, আশা করি বুঝতে পারবে। নেক্সট দেখো কি বলেছে, বলছে 5 স্টুডেন্ট আর সিটিং ইন এ রো। 5 স্টুডেন্ট আর সিটিং, এটাও একটা রোয়ের, চলো এখন রোয়েরই আসছে, তো রোয়ের গুলোই ভালো করে দেখে নাও। কি বলছে 5 স্টুডেন্ট, 5 স্টুডেন্ট আর সিটিং ইন এ রো, টি ইজ অন দ্য রাইট অফ জেড। আচ্ছা এখানে আমি একটা পেলাম কি না, টি হচ্ছে জেড এর ডান দিকে, তাহলে আমি এখানে লিখে রাখি জেড এর ডান দিকে বসবে টি। এম ইজ অন দ্য লেফট অফ জেড, আচ্ছা এম জেড এর বাম দিকে, বাট এম ইজ অন দ্য রাইট অফ এল, এম হচ্ছে এল এর ডান দিকে। টি ইজ অন দ্য লেফট অফ কিউ, টি হচ্ছে কিউ এর বাম দিকে। তাহলে হু ইজ সিটিং ফার্স্ট ফ্রম দ্য লেফট, তাহলে বাঁ দিক থেকে কে বসেছে, তাহলে দেখো আছে কজন, 5 জন, তাহলে এই 5 জনের আমি কিন্তু এখানে অ্যারেঞ্জমেন্টটা পেয়ে গেলাম, তাহলে আমি এখানে লিখে দিই এল এম জেড টি কিউ। এবার তোমাকে বলেছে তাহলে বাম দিক থেকে কে বাম থেকে প্রথমে বসে আছে, তাহলে বাম দিক থেকে মানে কোনটা, আমি শিখিয়েছিলাম তোমাদের যে এদিক থেকে বাম এদিক থেকে ডান দিক, মানে একটা রোয়ের ধরো এই রোয়ের বাম দিক থেকে কোনটা, এই রোয়ের বাম দিক মানে হচ্ছে এই দিকটা, আর ডান দিক থেকে মানে হচ্ছে এই দিকটা। যদি ভুলে যাও একটা কথা মনে রাখবে, তোমাকে ধরো একটা রো দিয়ে দিল, দিয়ে বলে বাম প্রান্ত কোনটা, এরকম তো প্রশ্ন আসে, তখন অনেকে এই দিকটা বাম বাম দিক থেকে ধরো, এদিকটা ডান দিক, তা করবে না। ধরো তুমি বাঁ হাতটা চালাচ্ছ, ঠিক আছে, ধরো সামনে কোনো ব্যক্তি আছে, এটা মজার ছলেই বলছি তোমাদের, ধরো সামনে কোনো ব্যক্তি আছে, তাকে তুমি চর মারতে যাচ্ছ, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার বাঁ হাত দিয়ে যদি চর মারো তাহলে বাঁ হাতটা কোন দিকে যাবে, এদিক থেকে এদিকে, আর ডান হাতে যদি তাকে মারতে যাও তাহলে কোন দিকে যাবে, ডান হাতটা এদিক থেকে এদিকে, তাহলে বাম হাত এদিক থেকে এদিকে যাচ্ছে, মানে এটা হচ্ছে বাম প্রান্ত আর এটা হচ্ছে ডান প্রান্ত। তাহলে এই রোয়ে বাম প্রান্ত থেকে প্রথমে কে বসে আছে, এই রোয়ে বাম প্রান্ত থেকে প্রথমে বসে আছে এল, ঠিক আছে, এল বসে আছে, তাহলে অপশন ডি হয়ে গেল এখানে
সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো। দেখো, 5 birds are sitting in it on a tree. The pigeon is to the right of the parrot. The sparrow is above the parrot. The crow is next to the pigeon. The crane is below the crow. Which bird is at the center? আচ্ছা, একটি গাছে 5টি পাখি বসে আছে। তো 5টা পাখি, তাহলে একটি গাছ তাতে 5টা পাখি আছে। সেই 5টা পাখির একটা সিটিং অ্যারেঞ্জ করে তোমাকে বসাতে হবে। তার জন্য তোমাকে কি বলেছে, তো বলছে দ্য পিজন ইজ দ্য রাইট অফ প্যারট। আচ্ছা, তাহলে এখানে আমি লিখি পিজন কার আছে না, প্যারটের ডান দিকে। ঠিক আছে, পিজন প্যারটের ডান দিকে। স্প্যারো ইজ অ্যাবাভ দ্য প্যারট, তাহলে স্প্যারো হচ্ছে কি প্যারটের উপরে। দেখো যেমন বলেছে আমাকে তেমন লিখতে হবে, স্প্যারো হচ্ছে প্যারটের উপরে, অ্যাবাভ। দ্য ক্রো ইজ নেক্সট টু দ্য পিজিয়ন, তাহলে ক্রো হচ্ছে কি নেক্সট টু দ্য পিজিয়ন, মানে পিজিয়নের পরই হচ্ছে ক্রো। এরপর কি বলেছে দেখো, দ্য ক্রেন ইজ বিলো টু দ্য ক্রো, ক্রো এর নিচে হবে কে না ক্রেন, এটা ক্রো। তাহলে হচ্ছে হুইচ বার্ড ইজ অ্যাট দ্য সেন্টার, তাহলে মাঝখানে কে আছে, দেখো মাঝখানে আমরা সবাই বুঝতে পারছি কি আছে, পিজিয়ন আছে। তাহলে অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট দেখো। আচ্ছা, আবার একটা দিয়েছে দেখো এরকম সিটিং অ্যারেঞ্জমেন্টই, এখানে তোমার র্যাঙ্কিং এর টাইপের এইগুলো একটা, তো কিন্তু তোমাকে সিটে ঠিকঠাক করে অ্যারেঞ্জ করতে হবে। কি বলেছে দেখো, দেয়ার আর 5 ফ্রেন্ডস সুরেশ, কুশল, মধু, অমিত অ্যান্ড রমেশ। সুরেশ ইজ শর্টার দেন কুশল। আচ্ছা, এইগুলো তোমাকে যেমন বলছে তুমি লিখতে থাকো। কি বলেছে, সুরেশ ইজ শর্টার দেন কুশল। আচ্ছা, কুশলের থেকে সুরেশ হচ্ছে কি, একটু ছেড়েই লিখি কেননা আরো তো লিখতে হবে। কুশলের থেকে সুরেশ হচ্ছে ছোট। সুরেশ ইজ শর্টার দেন কুশল বাট টলার দেন রমেশ, মানে রমেশের থেকে বড়। মধুর ইজ দ্য টলেস্ট, মধুর ইজ দ্য টলেস্ট মানে কি, মধু থাকবে সবার উপরে, মধু সবার বড়, টলেস্ট মানে মধু সবার বড়। অমিত ইজ এ লিটিল শর্টার দেন কুশল, কুশলের থেকে ছোট, বাট টলার দেন সুরেশ। আচ্ছা, অমিত কি কুশলের থেকে ছোট, সুরেশের থেকে বড়, তাহলে অমিত কি হবে, এদের মাঝখানে থাকবে। ইফ দে স্ট্যান্ড ইন দ্য অর্ডার অফ দেয়ার হাইট, মানে হাইট অনুযায়ী তাদের যদি আমরা বিচার করি, হুইল বি দ্য শর্টেস্ট, তাহলে একদম ছোট কে, তাহলে একদম ছোট কে হয়ে গেল বলো, আমরা সবাই বুঝতে পারছি একদম ছোট হয়ে গেল আর, তো আর মানে রমেশ। তো অপশন বি হয়ে গেল আমার এখানে উত্তর, তাহলে অপশন বি হলো এখানে উত্তর, রমেশ। ঠিক আছে, বোঝা গেছে, ভালো করে দেখো, আশা করি বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। নেক্সট, কি বলেছে দেখো, 6% আর সিটিং ইন এ সার্কেল। আচ্ছা, এবার দেখো আমরা সার্কেলের অ্যারেঞ্জমেন্টে, সিটিং অ্যারেঞ্জমেন্টে এলাম। কি বলেছে 6%, তো চলো একটা সার্কেল আমরা আঁকি। এই এক সার্কেল, এখানে কজন আছে, 6জন আছে, 1 2 3 4 5 6। আচ্ছা, 6% আর সিটিং ইন এ সার্কেল, এ ইজ ফেসিং বি। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো এখানে যেহেতু বলে দেয়নি যেটা সেন্টারের দিকে মুখ করে আছে কি আউট অফ দ্য সেন্টার, মানে সেন্টারের বাইরে মুখ করে আছে, সুতরাং তোমাকে এখানে কিছু না বলে দিলে তুমি ধরে নেবে সবাই সেন্টারের দিকে মুখ করেই আছে। কিছু না বলে দিলে আমরা ধরে নেবো সবাই সেন্টারের দিকে মুখ করে বসে আছে। বলছে এ ইজ ফেসিং বি, মানে এ আর বি মুখোমুখি, তাই না? তাহলে এই সার্কেলের ক্ষেত্রে একটা মনে রাখতে হবে যে তুমি যেখান থেকে শুরু করো, কেন যেহেতু এটা সার্কেল, এরা ঘুরে কিন্তু একই জায়গায় মিলিত হবে। রোয়ের ক্ষেত্রে কিন্তু আলাদা, রোয়ের ক্ষেত্রে একটা শেষ প্রান্ত আছে, কিন্তু এর কোনো শেষ নেই। দেখো এই যে ঘুরছে, যেদিক থেকে তুমি শুরু করো না কেন, এরা কিন্তু একই জায়গায় এসে মিলিত হবে। সার্কেলের ক্ষেত্রে তোমার কিছু না ভেবেও তুমি যদি শুরু করে দাও, তুমি কিন্তু উত্তর পেয়ে যাবে। কি বলছে দেখো, এ ইজ ফেসিং বি, তাহলে আমি যদি এ কে এখানে বসালাম, ধরো বি কে এখানে বসালাম, তুমি এখানে এ এখানে বি যা খুশি বসাতে পারো। বলছে বি ইজ টু দ্য রাইট অফ ই,
বি হচ্ছে ই এর ডান দিকে, তাহলে ই কে কোথায় বসাতে হবে? ই কে এদিকে, তবে তো এর রাইট সাইডে এটা, তাহলে বি হচ্ছে ই এর ডান দিকে। অ্যান্ড লেফট অফ সি, সি এর বাঁ দিকে। কি বলেছে? বি ইজ টু দ্য রাইট অফ ই অ্যান্ড লেফট অফ সি, সি ইজ টু দ্য লেফট অফ ডি। তাহলে সি হচ্ছে ডি এর বাম দিকে, তাহলে ডি কে আমাকে এখানে বসাতে হবে কারণ ডি এর বাম দিকে এটা। ঠিক আছে, এফ ইজ টু দ্য রাইট অফ এ, এফ হচ্ছে এর ডান দিকে, বসিয়ে দিলাম। এবার বলছে হু ইজ দ্য সেকেন্ড লেফট অফ বি, তাহলে বি এর দ্বিতীয়তম বাঁ দিকে কে আছে? তাহলে দেখো এখানে বি, বি কোথায় আছে? সরি, দেখো বি কোথায় আছে? এখানে বি। তাহলে বি এর বাম দিক কোনটা? যদি সেন্টারের দিকে মুখ করে থাকে, বি এর বাম দিক কোনটা? এদিকটা বাম দিক। ঠিক আছে, আমি তো বলে দিয়েছি যে ক্লক ওয়াইজটা বাম দিক, যদি সেন্টারে মুখ থাকে, অ্যান্টি ক্লক ওয়াইজটা কি হয়ে যায়? রাইট সাইড। তাহলে বি এর বাম দিক কোনটা? বি এর বাম দিক হচ্ছে এদিকটা। তাহলে বি এর দ্বিতীয়তম বাম দিকে কে আছে? তাহলে 1 2, তাহলে দ্বিতীয়তম বাম দিকে কে আছে? এফ। তাহলে এখানে অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? চলো নেক্সট। নেক্সট দেখো, সেভেন চিলড্রেন এ বি সি ডি ই এফ অ্যান্ড জি আর স্ট্যান্ডিং ইন এ লাইন। আচ্ছা, এখানে আবার একটা রো বলেছে, দেখো চলো, এখানে সেভেন চিলড্রেনের কথা বলা আছে। তা 7 জনকে আমি এঁকে নিই আগে। তোমরা এইগুলো করতে পারো, ভিডিওটা পজ করে দিয়ে তোমরা নিজেরা চেষ্টা করতে পারো। কত কম সময়ের মধ্যে এগুলো করতে পারছো তোমাদের দেখতে হবে, ঠিক আছে? এত সময় নিয়ে তো করা যাবে না। 1 2 3 4 5 6 আর একজন 7। আচ্ছা, স্ট্যান্ডিং ইন এ লাইন, প্রত্যেকেই নর্থে মুখ করে আছে। জি ইজ টু দ্য রাইট অফ ডি। দেখো তাহলে আমি এখানে একটা জিনিস পেলাম কি, না জি হচ্ছে রাইট অফ ডি, মানে ডি এর ডান দিকে। জি ইজ টু দ্য রাইট অফ ডি অ্যান্ড টু দ্য লেফট অফ বি, বি এর বাম দিকে। এ ইজ অন দ্য রাইট অফ সি। আচ্ছা, এখানে আর একটা পেলাম কি, হচ্ছে সি এর ডান দিকে হচ্ছে এ, এ ইজ অন দ্য রাইট অফ সি। এ অ্যান্ড ডি হ্যাভ ওয়ান চাইল্ড বিটুইন দেম। আচ্ছা, এখানে আর একটা পেলাম কি, না এ আর ডি এর মধ্যে একজন আছে, তাই না? তাহলে আমি এইখানে দেখো এ আর ডি এর মধ্যে এখানে একজন বসবে, কেউ একজন আছে। কে আছে আমি জানি না এখন। তাহলে আমি এইটুকু বুঝেছি এ আর ডি এর মধ্যে একজন আছে। তাহলে সি কোথায়? এ এর বাম দিকে। তাহলে সি কে আমি এখানে বসিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি বলেছে, ই অ্যান্ড বি হ্যাভ টু চিলড্রেন বিটুইন দেম। আচ্ছা, ই আর বি এর মধ্যে দুজন। তাহলে দেখো আমি যদি এখানে ই কে বসাই, তাহলে ই আর বি এর মধ্যে আমি কি দুজনকে পাচ্ছি? তো ডি আর জি দুজন আছে, তাহলে ই কে আমি এখানে বসালাম। এবার দেখো বলছি ডি অ্যান্ড এফ হ্যাভ টু চিলড্রেন বিটুইন দেম। ডি আর এফ এর মধ্যে আবার দুজন আছে, তাহলে এফ কে আমি কোথায় বসাবো? এখানে বসালাম। তাহলে দেখো জি আর বি দুজনকে পেয়ে গেলাম ডি আর এফ এর মধ্যে। ডি অ্যান্ড এফ হ্যাভ টু চিলড্রেন বিটুইন দেম হু ইজ সিট ইন মিডিল। তাহলে আমাকে এবার এটা বসিয়ে নাও এখানে সিটে, সি এ ই ডি জি বি এফ। তাহলে মিডিলে কে? এদিকে 3 এদিকে 3, মাঝখানে কে হয়ে গেল? মাঝখানে হয়ে গেল ডি। তাহলে অপশন ডি হয়ে গেল সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, 9 ক্রিকেটার ফ্যান আর ওয়াচিং এ ম্যাচ ইন এ স্টেডিয়াম সিটেড ইন ওয়ান রো। চলো আবার একটা রোয়ের, এখানে কিন্তু আরো বেশি সংখ্যক লোকের কথা বলা আছে। কজন? না 9 জন। তাহলে আমি একটা রো এঁকে ফেলি, যেখানে থাকবে কজন? 9 জন, তাই তো? 1 2 3 4 6, চলো 9 জন আছে। আচ্ছা, তারা কে? না জে কে এল এম এন ও পি কিউ অ্যান্ড আর। বলছে এল ইজ দ্য রাইট অফ এম। আচ্ছা, তাহলে কি বলেছে দেখো, এখানে আমি এইটা লিখে নিই যে ইনফরমেশন গুলো পাচ্ছি। সরি, দেখো এখানে কি বলছে, জে ইজ, সরি, এল ইজ দ্য রাইট অফ এম, তার মানে এম এর ডান দিকে কে আছে? এল আছে। এল ইজ দ্য রাইট অফ এম অ্যান্ড অ্যাট থার্ড প্লেস অ্যাট দ্য রাইট অফ এন। তাহলে হচ্ছে এন এর 3 নম্বর ডান দিকে, মানে হচ্ছে
যে আমাকে এখানে এন কে বসাতে হবে, তার মানে মাঝে আর একজন আছে, তাই না? তাহলে 1 2 3, তাহলে এল হয়ে গেল কি 3 নম্বর ডান দিকে। তাই বলেছে দেখো, এল ইজ, ইনফরমেশন গুলো তোমাকে ঠিক করে পড়তে হবে। এল ইজ দ্য রাইট অফ এম, এল ইজ দ্য রাইট অফ এম অ্যান্ড অ্যাট থার্ড প্লেস অ্যাট দ্য রাইট অফ এন, মানে এন এর আবার 3 নম্বর ডান দিকে। কে ইজ অ্যাট ওয়ান এন্ড অফ দ্য রো, আচ্ছা কে হচ্ছে তোমার যে কোনো একটা শেষে। তাহলে কে যে কোনো একটা শেষে তুমি হয় এখানে বসাতে পারো, না হলে এখানে বসাতে পারো, কেননা কোনো একটা শেষে বলেছে, যে কোনো একটা শেষে আমাকে বসাতে হবে। তাহলে কোনটা হবে আমি দেখি পরে, এটা হবে না এটা হবে, এখানে বসবে। নেক্সট কি বলেছে দেখো, কিউ ইজ সিটেড অ্যাডজাসেন্ট টু বোথ ও অ্যান্ড পি। আচ্ছা কিউ হচ্ছে, তাহলে এখানে আর একটা ইনফরমেশন আমি পেলাম যে কি না, কিউ হচ্ছে এদের মাঝখানে, ও অ্যান্ড পি। আবার এটাও হতে পারে কিউ হচ্ছে পি অ্যান্ড ও, এদের মাঝখানে এরা কিন্তু প্লেস চেঞ্জ করতেই পারে। ও ইজ অ্যাট দ্য থার্ড প্লেস অ্যাট দ্য লেফট অফ কে। আচ্ছা এইখানেই দেখো, কে 3 নম্বর বাম দিকে বলেছে, তাহলে এদিকে তো আর নেই, কে এর এটাই লাস্ট, আর নেই, তার মানে কে এখানে হচ্ছে না, কে এখানে ডেফিনেট কে এখানে বসবে, এটুকু আমি বুঝে গেলাম। তাহলে এখান থেকে একটা জিনিস পেয়ে গেলাম, কি বলেছে দেখো, বলেছে কে ইজ, ও ইজ অ্যাট দ্য থার্ড প্লেস অ্যাট দ্য লেফট অফ কে, মানে 1 2 3, তাহলে এখানে হয়ে গেল কে ও। আচ্ছা এইখানে আমার একটা পেয়েছিল ইনফরমেশন, ও আর পি এর মাঝখানে কিউ, তাহলে পি কোথায় বসবে, হয় এখানে না হলে এখানে, সেটা দেখা যাক। এইখানে বসবে না, তার কারণ হচ্ছে তোমার এই যে অ্যারেঞ্জ গুলো পেয়েছি, এইগুলো এর মধ্যে থাকবে। আমি এখানে বসেই দেখছি, এখানে ধরো আমি পি কে বসালাম, তাহলে একটা ইনফরমেশন পেয়েছি, এদের মধ্যে কিউ থাকবে। আচ্ছা এবার এইগুলোকে দেখা যাক, ঠিক আছে। ও ইজ, জে ইজ রাইট নেক্সট টু লেফট অফ ও। আচ্ছা জে হচ্ছে এফ এর বাম দিকে, তাহলে জে হয়ে গেল এফ এর বাম দিকে। হু আর সিটেড ইন এক্সট্রিম এন্ড, এটা তোমাকে প্রশ্ন করেছে যে কে হচ্ছে শেষে বসে আছে। তো দেখো এবার এই যেটা আমি সাজিয়েছি, এটা আমি এখানে লিখে নিই ই এম এন। তাহলে মাঝে কে আছে দেখো, এখানে এই যে 9 জন ব্যক্তি আছে, কথা বলা হয়েছে 9 জন ব্যক্তির মধ্যে কার নামটা এখানে নেই, আর, তাহলে আর এখানে ডেফিনেট হয়ে গেল। তাহলে আমি টোটাল অ্যারেঞ্জমেন্টটা করে ফেললাম। এবার তোমাকে প্রশ্ন করেছে হু আর সিটেড ইন এক্সট্রিম এন্ড, তাহলে একদম এক্সট্রিম এন্ডে কে আছে, আর এন আছে। তাহলে কে আর এন দেখো কোথায় অপশন আছে, অপশন সি তে আমরা দেখতে পাচ্ছি কে আর এন। তাহলে অপশন সি হয়ে গেল এখানে উত্তর। বোঝা যাচ্ছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো, বা আরো তোমাদের এই ধরনের প্রশ্ন করালে ভালো হয় কিনা। তোমরা কমেন্ট করলে, লাইক করলে, শেয়ার করলে আমরা কিন্তু এই ক্লাসগুলো করাতে আরো উৎসাহ পাবো। নেক্সট দেখো, এ বি সি ডি ই এফ জি আর সিটিং অ্যারাউন্ড এ সার্কেল। চলো আবার একটা সার্কেলের আমরা পেলাম। কি বলেছে না, এখানে তোমার একটা সার্কেল আমরা এঁকে নিই, ঠিক আছে। 1 2 এ বি সি ডি ই এফ জি, ঠিক আছে। তাহলে কতজন আছে, 7 জনের কথা এখানে বলা আছে। আর সিটিং অ্যারাউন্ড এ সার্কেল অ্যান্ড আর ফেসিং দ্য সেন্টার, প্রত্যেকেই সেন্টারের দিকে মুখ করে আছে। এবার আমি কি বলেছি, সার্কেলের ক্ষেত্রে তুমি মানে প্রথম ইনফরমেশন থেকে শুরু করে দাও, যেদিক থেকে শুরু করো না কেন তোমার উত্তর বেরিয়ে যাবে, কারণ এরা মিলবে এসে একই জায়গায়। জি ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ সি, তাহলে তুমি বসাও যেখানে খুশি বসাও। ধরো জি কে তুমি এখানে বসালে, জি কে এখানে বসালাম, জি কি না সি এর দ্বিতীয়তম বাম দিকে, তাহলে সি কে এখানে বসাতে হবে, কারণ সি যদি এখানে সেন্টারের দিকে মুখ, তাহলে সেন্টারের দিকে মুখ করে থাকলে এর বাম দিকে এটা, তাহলে সি এর দ্বিতীয় বাম দিকে বসেছে জি। বলছে জি ইজ সিটিং টু দ্য লেফট অফ সি হু ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ এফ। এই হু মানে কে, হু মানে হচ্ছে যার পরে হু সে, তাহলে সি হচ্ছে কে না ইমিডিয়েট লেফট অফ এফ, মানে এফ কে আমাকে এখানে বসাতে হবে, তাই ঠিক তার বাঁ দিকেই সি বসে আছে। এবার কি বলছে দেখো, এ ইজ থার্ড টু দ্য লেফট অফ ই, বি ইজ বিটুইন ডি অ্যান্ড ই, বি ইজ বিটুইন ডি অ্যান্ড ই। আচ্ছা এইখানে একটা স্টেটমেন্ট আছে, এ ইজ থার্ড টু দ্য লেফট অফ ই, তাহলে
এ কে কোথায় বসাতে হবে? এ ইজ থার্ড টু দ্য লেফট অফ ই। তাহলে দেখো যদি আমি এখানে এ কে বসাই তাহলে ই হবে এখানে, বোঝা গেল? কেননা ই এর সেন্টার দিকে মুখ করে আছে, তাহলে ই এর বাম দিক কোনটা? এটা। তাহলে 1 2 3, তাহলে এ হচ্ছে ই এর তৃতীয়তম বাম দিকে। আর বি ইজ বিটুইন ডি অ্যান্ড ই, তাহলে বি হচ্ছে ডি আর ই এর মাঝখানে। তাহলে হু দা থার্ড রাইট অফ এ, তাহলে এ এর 3 নম্বর ডান দিকে কে আছে? তাহলে এর ডান দিক কোনটা? এ দিকটা ডান দিক। তাহলে 1 2 3, 3 নম্বর ডান দিকে বসে আছে ই। তাহলে অপশন এ হয়ে গেল এখানে উত্তর। বোঝা গেল? সার্কেলের গুলো কিন্তু যেমন ভাবে বলছি সেইভাবে করারই চেষ্টা করবে। নেক্সট কি বলছে দেখো, 6 গার্ল আর স্ট্যান্ডিং ইন এ সাচ এ ওয়ে দ্যাট দে ফ্রম আ সার্কুলার ফেসিং। আচ্ছা, এটা আবার একটা সার্কেলের আছে, তোমরা করার চেষ্টা করো, ভিডিওটা বন্ধ করে দিয়ে তোমরা করার চেষ্টা করো, দিয়ে দেখো উত্তরের সঙ্গে মিলছে কিনা এবং কত তাড়াতাড়ি তোমরা করতে পারছো। কি বলেছে? 6 গার্ল আর স্ট্যান্ডিং ইন সাচ এ ওয়ে, 4 4 5 6। আচ্ছা, ফ্রম এ সার্কেল ফেসিং দ্য সেন্টার, এস ইজ দ্য লেফট অফ পি। এস ইজ দ্য লেফট অফ পি, তাহলে যেখান থেকে শুরু করো, এস হচ্ছে পি এর বাম দিকে। এস ইজ দ্য লেফট অফ পি। আর ইজ বিটুইন এস অ্যান্ড ভি, তাহলে আর হচ্ছে কি এস আর ভি এর মাঝখানে। এ ইজ বিটুইন পি অ্যান্ড কে, তাহলে এ ইজ হচ্ছে বিটুইন পি অ্যান্ড কে, পি অ্যান্ড কে এর মাঝখানে। বলছি হু ইজ লেফট অফ পি, তাহলে পি এর বাম দিকে কে আছে? পি যদি এদিকে মুখ, প্রত্যেকে সেন্টারে মুখ, তাহলে পি এর বাম দিক কোনটা? এটা বাম দিক, তাহলে পি এর বাম দিকে কে আছে? এস। তাহলে এখানে অপশন বি হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? নেক্সট দেখো, তো দেখো এই 10টা কোশ্চেন তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। 10টাই কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টের বেসিক। তোমরা ভালো করে প্রত্যেকটা কোশ্চেনকে বোঝার চেষ্টা করবে, করার চেষ্টা করবে। তার সাথে জানিয়ে রাখি, আমাদের অফলাইন ব্যাচে, পান্ডুয়া ব্রাঞ্চের অফলাইন ব্যাচে দুটো কোর্স আমরা শুরু করেছি। একটা হচ্ছে 2024-25, অর্থাৎ 2025-এ যে জিএনএম এবং এএনএম এন্ট্রান্স এক্সাম হবে তার প্রস্তুতি। তোমরা জানো এটা 1 বছরের একটা প্রস্তুতি থাকে, একটা একটা সিলেবাস আছে, সেই সিলেবাসটাকে কভার করতে হয়। তো প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে এবং প্রচুর মক টেস্টের মাধ্যমে, এমসিকিউ টেস্ট, এমসিকিউ প্রোভাইডের মাধ্যমে আমরা তোমাদের জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স পরীক্ষার জন্য তৈরি করব। আমাদের জিএনএম এর ক্লাসে ভর্তি শুরু হয়ে গেছে। যদি মনে করো যে অফলাইন ব্যাচে তোমরা ভর্তি হবে, তো নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের একটা আগস্ট মাস থেকে একটা নতুন কম্বাইন্ড ব্যাচ শুরু হয়েছে, যেখানে তোমার ডাব্লিউবিপি, কেপি, পঞ্চায়েত, পিএসসি ক্লার্ক, সিজিএল, সিএইচএসএল, রেল সমস্ত পরীক্ষার জন্যে যে কম্বাইন্ড প্রস্তুতি, কম্বাইন্ড ব্যাচের যে একটা প্রস্তুতি, মানে বেসিক যে প্রস্তুতি, তার নতুন একটা ব্যাচ শুরু হয়েছে, সেখানেও তোমরা জয়েন হতে পারো। এবং প্রত্যেকটা বিষয় ভিত্তিক, প্রত্যেকটা মানে বিষয়ের স্যারেরা তোমাদের ক্লাস নেবেন। প্রত্যেকটি বিষয় সিলেবাস অনুযায়ী পড়ানো হবে। প্রচুর মক টেস্ট দেওয়ার সুবিধা আছে। এবং আমরা নোটস প্রোভাইড করব, সাপ্তাহিক মাসিক মক টেস্ট তোমাদের দেবো। তো সুতরাং এই দুটো ব্যাচ শুরু হয়েছে। তোমাদের যদি মনে হয় যে আমাদের সাথে যুক্ত হয়ে তোমাদের মানে চাকরি জীবনের পথকে আরো উজ্জ্বল করতে চাও, তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়াও আমরা তো তোমাদের জন্য ক্লাস প্রোভাইড করছি, সেই ক্লাসগুলো দেখতে থাকো। আশা করি তোমরা সার্বিকভাবে আমাদের কাছ থেকে সাহায্য পাবে এবং তোমাদের উন্নতিও হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট আবার দেখা হচ্ছে কোনো একটা টপিক নিয়ে। তোমরা কমেন্টে জানাতে পারো যে রিজনিং এর কোন টপিকটা নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে, কোনটা তোমাদের হয় না, কোনটায় তোমাদের ভীতি আছে, সেটা কতটা সহজভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারি, কতটা সহজভাবে তোমাদের শেখাতে পারি, সেদিকটাও আমরা কিন্তু লক্ষ্য রেখেই সেইগুলো তোমাদের প্রোভাইড করব। তো থ্যাংক ইউ সকলকে, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওয়।